চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকছে ভোটের সব খবরাখবর আপনাদের জানাবো, প্রার্থীদের প্রচার, ভোটারদের চাওয়া পাওয়া সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতে একটু দেখে নিই এই ঘন্টার প্রধান শিরোনাম। শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এবারের ভোট জাতি পুনর্গঠনের সুযোগ। ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান জনতাকেই ক্ষমতার উৎস ভাবে বিএনপি। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। ক্ষমতায় এলে এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসেব প্রকাশ করা হবে, বললেন জামায়াতের আমির। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। ভোটের আগে শেষ ছুটির দিন, জমজমাট প্রচার, গণসংযোগ। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোরগোড়ায়, পাওয়া না পাওয়ার হিসাব মেলাচ্ছে জনতা। নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনীর। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঢাকা 14, 16, 18 আসনের বেশিরভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এবারে জানাবো পুরো খবর। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, চিনি কল, রেশম এবং চা শিল্প বিকশিত করা সহ উত্তরবঙ্গ সফরে এক ঝাঁক প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বললেন, ধর্ম নয়, যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাবে মানুষ। 12 ফেব্রুয়ারি শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং জাতি পুনর্গঠনের ভোট হিসেবেও আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ ওঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতে 2003-4 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন, তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। যারা জীবন দিয়েছে, যারা বিভিন্ন অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দিতে দেওয়া যায় না। এবং এইবারকার নির্বাচন শুধু দেশের নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে, ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব।
আজ নীলফামারী ও দিনাজপুরে জনসভা যোগ দেওয়ার পর কক্সবাজারে যেতে পারেন বিএনপি চেয়ারম্যান। আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। উত্তরের 3 জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। এক সপ্তাহের ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের সংগ্রাম আর সংকটে পাশে থাকার বার্তা দিলেন ঐক্য আর সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার। ভোট চাইলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সবাই সরকারে থাকলে সংসদে বিরোধী দল কে হবে, কেননা ভারসাম্যপূর্ণ রাষ্ট্রের জন্য শক্তিশালী বিরোধী দল জরুরি বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে। দেশের জন্য এখন শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করেন তারেক রহমান। শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ভাবনা নিয়ে ব্রিটিশ গণমাধ্যমটির সাথে খোলামেলা কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে বিজয়ী হলে জামায়াতের সাথে জোট গঠন করবেন কিনা এমনটা জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছোড়েন তারেক রহমান। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জোট সরকার করলে বিরোধী দলের আসনে কে থাকবে? ভারসাম্যের জন্য বিরোধী দল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আত্মবিশ্বাসী বিএনপি একাই সরকার গঠনে প্রয়োজনীয় আসন অর্জন করবে। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. এই মুহূর্তে দেশে শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে জরুরি বলে মত দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, প্রতিশোধ ভালো কোনো ফলাফল আনবে না। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good, rather it will destroy many things. চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারেক রহমান। তবে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে মূল্যায়ন করবে তাদের সাথেই হবে বন্ধুত্ব। There are many challenges, and to fight these challenges, of course, in this world, a single country cannot fight it. They need friends, of course. We need friends. Whoever will be, by protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be, or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. বাংলাদেশের জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. তরুণদের কর্মসংস্থান, জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। কথা বলেন রোহিঙ্গা ইস্যুতেও। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেবেন, তবে যতদিন নিরাপত্তা নিশ্চিত না হবে আশ্রয় দেয়া হবে তাদের। These people can go back to their own land, but of course the priority is that the situation has to be safe for them to go back there. As long it is not safe, they are very welcome to stay here. Thank you. ডরোথি তাস্টিন, যমুনা নিউজ। বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা, জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় কথা জানান তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ তাদের পরিবারের আয় ব্যয়ের হিসেব প্রকাশ করা হবে। দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর। বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। সন্ত্রাস এবং দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান।
এরপর কুলাউড়ার এক জনসভায় যোগ দেন জামায়াতের আমির। সেখানেই মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। একই সাথে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান জামায়াতের আমির। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না, ইনশাল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব মানুষ আইনের চোখে সমান থাকবে। এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে জামায়াতের আমির যাবেন সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে আমিরের আগমন ঘিরে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আবার যাচ্ছে উত্তরবঙ্গে নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যাতে ভালো থাকে, তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য, বীজ, সার, কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে, সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে, যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনে কীটনাশক ওষুধ, বীজ, সার সবকিছু পাবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে আপনাদের ভোটে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা সারা বাংলাদেশে, নীলফামারীতে অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মওকুফ করব ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে, জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। এই মানুষগুলো অনেকেই অনেক মানবতর জীবন যাপন করেন। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখে ধানের শীষ বিজয় হলে পরে আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার, এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কে সেই প্রাণের দাবি? পরিকল্পনা। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে 12 তারিখ বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে, এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে। এদিকে নির্বাচনী প্রচারণার বাকি আছে মাত্র 3 দিন। শেষ সময়ে তাই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে ঢাকার 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় প্রচার চালান বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। লিফলেট হাতে তারেক রহমানের উন্নয়ন ভাবনা এবং প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তারা। প্রচারে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কণ্ঠশিল্পী বেবি নাজনীন বলেন, ধানের শীষের পক্ষে মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। এ সময় গুলশানে পৃথকভাবে গণসংযোগ চালান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের নেতাকর্মীরাও। তারা জানান, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। অন্যদিকে ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস গণসংযোগ করেছেন। বলেন, বোরকা পরে কেউ আসলে পুরুষ না নারী আগে নিশ্চিত হবেন। কেউ চেহারা দেখাতে না চাইলে পরিচয় নিশ্চিত না হয়ে ভোট দিতে দেবেন না।
আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, আপনার গণতান্ত্রিক দিকে যাবে না গণতন্ত্রের পথে হাঁটবে, এটাই হলো আমাদের এই 12 তারিখে নির্ভর করবে। আর এটা নির্ভর করবে আমাদের পোলিং এজেন্টদের কৃতিত্বের উপর। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার এবং নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মারামারিতে একাধিক গুলিবিদ্ধের খবর এসেছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, সংঘর্ষটা ঠিক কি নিয়ে, কাদের মধ্যে, একটু বিস্তারিত জানাবেন যে এখন সেখানে কি অবস্থা? তিতুমুর, দেখুন আসলে সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠল মুন্সিগঞ্জের চরাঞ্চলের এই মোল্লাকান্দি, এবং আজ ঠিক দুপুর 1টার দিকে কিন্তু আসলে মুন্সিগঞ্জের যে 3 আসনের নির্বাচনের যে 2 জন প্রার্থী হচ্ছে স্বতন্ত্র এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার সমর্থকদের মধ্যেই এই সহিংসতার ঘটনা। এবং প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে ফুটবল প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ, তার পক্ষে স্থানীয় যে ওহিদ মোল্লার সমর্থকরা এই এলাকাটিতে আসলে নির্বাচনী প্রচারণায় নামে। ঠিক একই সময় ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছে তার যে সমর্থক রয়েছেন উজির আলী, এবং উজির আলীর পক্ষের লোকজন তারা কিন্তু প্রথমে হামলা চালায়, এবং হামলার পর দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এবং এর মধ্যে কিন্তু আসলে এবং ফয়সাল নামের 2 জন গুলিবিদ্ধ হয়েছেন, যারা নিজেদেরকে ফুটবল প্রতীকের মহিউদ্দিন আহমেদের সমর্থক বলে দাবি করেছেন। এবং এই ঘটনায় এই মুহূর্তে আসলে ঘটনাস্থলে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন, এবং তবে বিপুল পরিমাণ মানুষও কিন্তু এখানে রয়েছেন। এবং সহিংসতার পর পুরো এলাকা জুড়ে কিন্তু একদিকে আতঙ্ক, অন্যদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা এখন পর্যন্ত পুলিশের সাথে যেটি কথা বলেছি, পুলিশ যেমনটি জানিয়েছিলেন ওহিদ মোল্লা এবং উজির আলী তাদের মধ্যে কিন্তু পূর্ব থেকে আসলে এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু আসলে একটি বিরোধের প্রেক্ষাপট রয়েছে। এবং সেই প্রেক্ষাপটে এই যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা যে 2টি গ্রুপ, তারা কিন্তু আসলে স্বতন্ত্র এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। এবং নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মূলত আজকের এই সহিংসতার ঘটনা। এবং এই সহিংসতার ঘটনায় কিন্তু আমরা বেশ কিছু ফুটেজ হাতে পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু হামলার ঘটনা ঘটেছে, এবং ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু এখানে স্থানীয়রা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানে এখন পর্যন্ত পুলিশ রয়েছেন, তবে পুলিশকে বলছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। এবং এদিকে ফয়সাল যে গুলিবিদ্ধ রয়েছেন তাকে কিন্তু উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং এখানে পুলিশ যে ফোর্সরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম সেটি করছে। তবে জনমানুষের মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই যে সহিংসতা, এটির মধ্যে একটি উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবং বিপুল পরিমাণে এখানে নানা মানুষ কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা বলছে এই কিছুদিন আসলে এলাকাটিতে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও কিন্তু এই মুহূর্তে আসলে বেশ উত্তেজনা রয়েছেন। আজকে সহিংসতার পর কিন্তু সেই উত্তেজনা কিন্তু আরো অনেক বাড়লো, এবং এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে পৌঁছায় সেটি নিয়ে কিন্তু স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বাত্মক চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সহিংসতার ঘটনার সর্বশেষ। তিতুমির, অসংখ্য ধন্যবাদ আরাফাত রায়হান। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও শুক্রবারের 2টি আন্দোলন কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, ভোটের মাত্র 5 দিন আগে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের বিশ্বাস, ওই দুটো দাবি বাস্তবায়ন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্বাচিত সরকারের। সেই সাথে এই সময়ে আন্দোলন আইনের সাথেও সাংঘর্ষিক দাবি করে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নেওয়ার কথা বলছেন তারা। পূর্বাভাস দিয়েছেন কোন কারণে ভোট বিঘ্নিত হলে চড়া মূল্য দিতে হবে সব পক্ষকে। ছুটির দিন 6 ফেব্রুয়ারি শুক্রবার। শেষের পথে ভোটের প্রচারণা, দরজায় কড়া নাড়ছে নির্বাচন। হঠাৎ করেই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা সরকারি কর্মচারীদের। টানা প্রায় 3 ঘন্টার সংঘাত, সংঘর্ষ, উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, আহত বেশ কজন।
কাকতালীয় হলেও একই দিন হাদি হত্যার বিচার ও তদন্তের দায়িত্ব জাতিসংঘকে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে ইনকলাব মঞ্চ। স্বাভাবিকভাবে তাতেও বাধা পুলিশের। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে কঠোর অবস্থানে পুলিশ। শুরু হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আহত হন বেশ কয়েকজন। ভোটের মাত্র 5 দিন আগে হঠাৎ এমন দুটো আন্দোলন আসলে কি বার্তা দিচ্ছে? এই যে সরকারি কর্মচারীদের যে কালকে নির্বাচনের যে আচরণবিধি এবং সরকারি যে আচরণবিধি, এই দুটো ভঙ্গ করে এই বিষয় দুটো যখন কোইনসাইড করলো, নাকি এটা ডেলিবারেটলি তারা একত্রিত হয়ে একটা নাশকতা সৃষ্টি করা কিংবা এই নির্বাচনকে নস্যাৎ করতে চাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন জনপরিসরে উঠে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার কাছে প্রধান উপদেষ্টা চিঠি লিখে জানাবেন যেন সেই সংস্থাটি এসে সরাসরি একটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। রবিবারে তারা এই আবেদনটি করতে যাচ্ছে, তারপরেও কেন তারা আবারও শাহবাগে ফেরত গেলেন এবং অবরোধটি করে যাচ্ছেন সেটি খুব একটি পরিষ্কার নয়। হাদি হত্যার বিচারের ব্যাপারে এখন পর্যন্ত সরকার আন্তরিক এবং পরবর্তী সরকারও এটি অব্যাহত রাখবে বলে ধারণা বিশ্লেষকদের। হাদের বিচার বলুন, পেশাজীবীদের বেতন বৃদ্ধির যে বিষয় আসেগুলো আসছে, এগুলো সবটাই কিন্তু নিষ্পত্তি করা সম্ভব একটি নির্বাচিত সরকার আসার পর। কিন্তু ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই জাতিসংঘের কি তদন্তের কি অভিজ্ঞতা? তাদের তো কোথাও কোনো রকমের এক্সপার্টিসও নেই এখানে। তাদেরকে যে ইনভলভ করার কথা এখানে বলা হচ্ছে, সেটারও যুক্তি কি আমি আসলে একজন আইনজীবী হিসেবে খুব একটা পরিষ্কার নাই। সব মিলিয়ে দেশজুড়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যথা করার চেষ্টা হলে হিতে বিপরীত হতে পারে। ইস্যুগুলো তো আমাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি করছে যে আলটিমেটলি নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দুরভিসন্ধি দিয়ে আটছে কিনা। যদি কোনো কারণে ইলেকশন আসলে বানচাল হয়, তাহলে তাদের আমার মনে হয় যে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে, কারণ সাধারণ মানুষ এগুলোকে মেনে নেবে না। বিধিমালাতে কিন্তু বলা আছে যে নির্বাচন পূর্ব সময়ে কোনো ধরনের উস্কানিমূলক এবং অনভিপ্রেত কোনো ঘটনা ঘটানো যাবে না, যেটি দ্বারা কারো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। এই ধরনের একটি আন্দোলন সরকার মেনে নেওয়ার পরেও তারা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটিও আমাদের একটু খতিয়ে দেখা দরকার। হাদিস সংক্রান্ত যত আলোচনা আসছে কিংবা যত কিছু আছে, সবসময় নির্বাচনকে ট্যাগ করার একটা প্রবণতা আছে। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ট্রানজিশন হওয়ার কথা ছিল, সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে তাদের বেনিফিটটাকে কাইন্ড অফ এক্সপানশন করার চেষ্টাই বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সব পক্ষকে আরও সহনশীল হওয়ারও তাগিদ দেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে অতিরিক্ত ব্যালট ছাপানো হচ্ছে, এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এই মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন হয়, সেখানেই তিনি এসব বলেন। নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগে অনেক অসঙ্গতি রয়েছে দাবি করেন মাহাদি আমিন। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জামায়াত ইসলামের নির্দেশে লক্ষ্মীপুরের একটি কারখানায় অবৈধ সিল তৈরি করা হচ্ছিল, এমন ঘটনারও উল্লেখ করেন মাহাদি আমিন। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যেন সবাই যার যার জায়গা থেকে কাজ করেন। রাজধানীতে গতকাল পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বাহিনীর সদস্যরা কাউকে টার্গেট করে মারেনি, এমন দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত করতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তালেবুর রহমান। বলেন, সামনেই জাতীয় নির্বাচন, এমন সময়ে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আশা করি যারা ওই কাজগুলো করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবেন। তারপরও এরকম ভিড়ের মধ্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য।
এদিকে পুলিশের সহিংসতার ফুটেজ নিতে গেলেই সাংবাদিকদের পিটিয়েছে। বেশ কয়েকজন মাল্টিমিডিয়ার সাংবাদিকদের মোবাইলে আঘাত করা হয়েছে আর পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর চড়াও হয়েছে পুলিশ। এসব অভিযোগ করে অবিলম্বে এসব হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন মাল্টিমিডিয়ার সাংবাদিকরা। দুপুরে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেন হামলার শিকার সাংবাদিকরা। তাদের অভিযোগ, গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা সহ আশপাশে বিক্ষোভ দমনে পুলিশ ছিল আক্রমণাত্মক। অনেক নিরীহ পথচারীও হামলা থেকে নিস্তার পায়নি। এ সময় পুলিশের দুঃখ প্রকাশ নিয়েও নিন্দা জানান তারা। বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। গতকালকে পুলিশ শুধু একটি মুভমেন্টকে ডিসপাস করার জন্য মাঠে কাজ করে নাই, তারা মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল। যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে, একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর নেককারজনকভাবে হামলা করা হয়েছে। গণমাধ্যম কর্মীর উপরে যদি কোনো পুলিশ সদস্য আঘাত আনে তবে তাকে তো আইনের আওতায় আনতে হবে। নির্বাচন সংক্রান্ত অন্যান্য খবরে যাবার আগে একটু জানিয়ে দিচ্ছি ভিন্ন একটি প্রসঙ্গ। বাঁচানো গেল না শিশু হুজাইফা আফনানকে। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হুজাইফা 27 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল। সকাল 9:45 রাজধানী জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে হুজাইফার চাচা শওকত আলী। গত 11 জানুয়ারি সকালে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে আহত হয় 9 বছরের হুজাইফা। সে হোয়াইক্যাং তেছি ব্রিজ এলাকার বাসিন্দা জসিমউদ্দিনের মেয়ে। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে 13 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে চট্টগ্রামে। 22টি জেলার 50টি এলাকা পর্যবেক্ষণ করে এই জরিপ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অধিকার। সকালে রাজধানীর একটি হোটেলে এই জরিপ প্রকাশ করে সংস্থাটি। এসব সহিংসতা বেশি হয়েছে গ্রামাঞ্চলে। 11 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত মোট 15 জন নিহত হন। তাছাড়া 670 জন আহত হয়েছে এমন তথ্য উঠে এসেছে এই জরিপে। এসব সহিংসতার অর্ধেক বিএনপির রাজনীতির সাথে, বাকি 20% জামায়াতের রাজনীতির সাথে জড়িত। গণতান্ত্রিক উত্তরণের জন্য এই ধরনের সহিংসতা এড়ানো খুব জরুরি বলে মনে করে এই সংস্থাটি। আবার জানবো নির্বাচনী প্রচার গণসংযোগের খবর। এই মুহূর্তে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল আমিন, একেবারেই শেষ মুহূর্তে আর মাত্র 3 দিন রয়েছে প্রচারণার। কি প্রতিশ্রুতি দিচ্ছেন কুষ্টিয়ায় প্রার্থীরা, ভোটাররা কি বলছেন, জানাবেন বিস্তারিত। তিতুমির, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার 2 আসনের অর্থাৎ বীরপুর ভেড়ামারাতে। এখানে প্রায় 2টি উপজেলা এবং 2টি পৌরসভা রয়েছে। প্রায় 4.5 লাখ ভোটার রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটি এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কিন্তু আমি এবার যিনি জামায়াতের প্রার্থী রয়েছে তিনি কিছুক্ষণ আগে বলছিলেন আসলে তারই সকাল থেকে প্রচারণা চালাচ্ছিলেন। সেই প্রচারণারই অংশ হিসেবে তিনি এই যে সিএনজি অটো চালকদের একটি মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেছেন এবং জাস্ট কিছুক্ষণের মধ্যেই এই মতবিনিময় সভাটিও শেষ হলো। আসলে এখানে যারা সিএনজি অটো চালক যারা রয়েছে তাদের যে দাবিগুলো ছিল আসলে সেইটি তিনি সেই প্রত্যাশা এবং সেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে তাদের যে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়টি কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে তিনি বলছিলেন যে অনেকটা তিনি কি করবেন নির্বাচনে জয়লাভ করতে পারলে সেই বিষয়টি কিন্তু তাদেরকে আশ্বস্ত করছিলেন। এবং অনেক এখানে যারা সিএনজির সঙ্গে যারা চালকদের একটি বড় একটি সংগঠন বা তারাও এখানে উপস্থিত রয়েছে এবং সকাল থেকে প্রার্থীদেরকে সেই প্রচারণা বা সেই আশ্বাসই তিনি দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। অর্থাৎ এখানে যারা রয়েছেন এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তারা আসলে নিরাপদে সামাজিক যে নিরাপত্তার বিষয় রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য যে বিষয়গুলো রয়েছে এবং এলাকার যে উন্নয়ন সেই সব বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অর্থাৎ বীরপুর এবং ভেড়ামারা 2টি অনেক বড় কিন্তু উপজেলা। সেই উপজেলায় তিনি আজকে খুব সকালেই ভেড়ামারার অংশে তিনি আজকে কাজ শুরু করেছেন এবং সেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগের থেকে তিনি কিন্তু সব জায়গাতে যাচ্ছেন, দোকানপাট বা গ্রামগঞ্জে সব জায়গাতে তিনি ঘুরেছেন এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সেই দাবির প্রেক্ষিতে তিনি তাদেরকে সেই প্রত্যাশা দিচ্ছেন এবং পূরণ করবেন বলেই বলছেন যে তারা নির্বাচনে জয়লাভ করতে পারলে তারা সাধারণ জনগণের যেসব ভোগান্তিগুলো রয়েছে, যে দুর্ভোগগুলো রয়েছে সেইগুলো তিনি পূরণ করবেন। এই রকম প্রত্যাশা দিয়েই কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল গফুর সাহেব, তিনি এই প্রত্যাশা নিয়েই ভোটের মাঠে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন বাবু, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। একটু যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন।
মামুন, আমরা সারা দেশের নির্বাচনী চিত্র দেখছি। টাঙ্গাইলে কি অবস্থা? সেখানকার প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? কি বলছেন তারা? তিতুমির, আমি এখন এই মুহূর্তে রয়েছি যে টাঙ্গাইলের ধরের বাড়ি যে স্থানটি রয়েছে টাঙ্গাইল সদর 5 আসনে, সেই আসনটিতে ধরের বাড়িতে এখানে কিন্তু কৃষকদের মাঝে যে ধানের শীষের প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু কৃষকদের মাঝে এসে দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন এবং কৃষকরা যেখানে মাঠে কাজ করছে সেখানেও কিন্তু এসে তিনি ভোট চাচ্ছেন এবং ভোর সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন। আমরা তার কাছ থেকে একটু শুনে নেই যে তিনি আসলে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলে তিনি মানুষের জন্য কি করবেন, এমন কি প্রত্যাশা দিয়েছেন। ইতিমধ্যেই আমি আমার চেয়ারম্যান সাহেবকে আমি দাবি জানিয়েছি, চর অঞ্চলের মানুষের ভাঙ্গন রোধে যমুনার বেড়িবাঁধ, মাহমুদনগরের ব্রিজ, কাশীনগরের ব্রিজ, টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন, সাদত বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া, একটি আধুনিক হসপিটাল এবং ইকোনমিক্যাল জোন করা, একটি পর্যটন কেন্দ্র করা, এই দাবিগুলি নিয়ে ইতিমধ্যেই আমি আমার পক্ষ থেকে আমি কাজ করে যাচ্ছি। বেকারত্ব দূর করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা কৃষকদেরকে যে কৃষি কার্ড দিব এবং ফ্যামিলি কার্ড দিব, সেইগুলি মানুষ কিন্তু সাদরে গ্রহণ করেছেন। এখন এই টাঙ্গাইল সদরে ধানের শীষের জোয়ার বইছে। আপনি ভালো করেই দেখতে পারবেন যে প্রত্যেকেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, কখন তাদের প্রিয় মার্কা ধানের শীষ মার্কায় তারা ভোট দিবে। এই ধানের শীষ এখন টাঙ্গাইলের সদরের আপামর জনসাধারণের মার্কায় পরিণত হয়েছে। তিতুমির, আপনি শুনছিলেন যে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু অনেকগুলো দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের কাছে এবং তিনি এই দাবিগুলো পূরণের জন্য টাঙ্গাইল সদরে তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং নির্বাচিত হয়ে তিনি এই ধরনের কাজ সম্পন্ন করবেন এমনটি প্রত্যাশা করেছেন। অসংখ্য ধন্যবাদ শামীম আল মামুন, টাঙ্গাইল থেকে যোগ দিয়েছিলেন। দেখছিলাম সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচন সামনে রেখে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি ঢাকা 14 এবং 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুপুরে মিরপুর ক্যাম্পের প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং স্বাভাবিক। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে। একই সাথে সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে। বলেন, ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে সেনাবাহিনী। ব্রিফিংয়ে আরও জানান, 18% ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সব মিলে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম এবং সাধারণ হিসেবে ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সেই হিসেবেই ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। আমরা নিয়মিত টহলের সাথে সাথে নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতি মুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই মুহূর্তে আমরা যমুনার ডিসমিস ল্যাব সিচুয়েশন রুমে যেতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। রেজা, সরাসরি চলে যাচ্ছে আপনার কাছে। তিতুমির, আপনাকে ধন্যবাদ। এবং যমুনা টেলিভিশনের এবং ডিসমিস ল্যাবের প্রথমবারের মতো আয়োজন, যেটি হচ্ছে সিচুয়েশন রুম থেকে আমরা সকল ধরনের তথ্য হালনাগাদ করব। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া। কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে মাথাচাড়া দিয়ে উঠেছে বড় ঝুঁকি, অপতথ্য বা গুজব। সাংবাদিকতার দায়বদ্ধতা থেকে তথ্যের এই গোলক ধাঁধায় সত্যকে চিনে নিতে আজ থেকে যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব, যারা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল অপতথ্য, একই সাথে দিচ্ছে কাউন্টার। দর্শক, এই মুহূর্তে সেই প্রতিষ্ঠানটির
একজন যুক্ত হচ্ছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষণা সমন্বয়কারী তামারা ইয়াসমিন তমা। আপনার মাধ্যমে আমি যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাবো আজ কি ধরনের অপতথ্য চোখে পড়েছে। তামারা, একটু জানাবেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের অপতথ্য, গুজব আপনি দেখেছেন, যেগুলোকে গুজব, ভুয়া অপতথ্য হিসেবে আপনাদের কাছে বিবেচনায় এসেছে? তামারা। ধন্যবাদ। আমাকে হয়তো শোনা যাচ্ছে? আমি সিচুয়েশন রুম থেকে আপনাদের সামনে আসলাম আজকে। আজ যদি আমি বলি, আমরা গতকাল থেকেই দেখছি যে নির্বাচনের মাত্র 5 দিন আগে শরীফ উসমান হাদি তার বিচার দাবিতে যে বিক্ষোভ সমাবেশের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল ছিল। এবং আজকেও আমরা ইনকিলাব মঞ্চ নিয়েই সকালে প্রথমে এসে দেখতে পেয়েছি একটি ভুয়া বক্তব্য ছড়াচ্ছে আমাদের প্রেস সচিব শফিকুল আলমের নামে, এবং সেখানে বলা হচ্ছে তিনি দাবি করেছেন মঞ্চকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নামিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আমরা সকালে ডিসমিস ল্যাব সেটি ডিবাঙ্ক করেছি। শফিকুল আলম নিজেই আমাদের জানিয়েছেন যে তিনি এরকম কোনো বক্তব্য কিন্তু দেননি। জি, সে কথা মূলত আমরা আপনার মাধ্যমে জানছিলাম যে সেই যে ডিবাঙ্কটি সেটি আসলে আপনারা আপনাদের জায়গা থেকে করেছেন, অর্থাৎ কাউন্টারটি করেছেন, যে কাউন্টার ন্যারেটিভ আসলে তৈরি করা খুব জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের 5 দিন বাকি থাকা অবস্থায় প্রচুর গুজব, অপতথ্য এবং ভুল তথ্য সেগুলো ছড়ানো হচ্ছে নানান প্রেক্ষাপট থেকে, নানান আঙ্গিকে এবং নানান আঙ্গিকে। আমরা একটু দ্বিতীয় প্রশ্নটা নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে যেতে চাইব, ঠিক যেই বিষয়টি দেখলেন এর বাইরে কি ধরনের তথ্য আছে যেগুলোকে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের অন্যান্য বিষয়ে প্রভাব রাখতে পারে, সেরকম কোনো বিষয় কি আমাদেরকে জানাবেন তামারা? জি, আজ আমরা আরেকটি ফ্যাক্ট চেক নিয়ে কাজ করছিলাম, সেটি হচ্ছে তারেক রহমানের একটি এআই ভিডিও আমরা ছড়াতে দেখেছি, এবং সেই এআই ভিডিওতে তাকে বলতে শোনা যায় নির্বাচন উপলক্ষে মানুষকে আমরা 20,000 করে টাকা দিব। তো এবং মজার বিষয় হচ্ছে মানুষ সেখানে বিশ্বাস করে সেটির মন্তব্যের ঘরে কিন্তু তাদের বিকাশ নাম্বারটা দিচ্ছেও, এবং একদম নির্বাচনের আগে দিয়ে যখন আসলে এরকম একটা ভিডিও ছড়াচ্ছে একজন দলের প্রধানের এআই জেনারেটেড ভিডিও, মানুষ কিন্তু বিভ্রান্ত হবে খুব সহজেই, এটা আমরা ধারণা করতে পারি। কারণ এই কাজটা যারা করছে তারা, আমরা বলতে পারি যে তারা আসলে ফিনান্সিয়ালি স্ক্যাম বা ফ্রড কাজগুলো করছে। তো কেউ এখন হয়তো ভাবতে পারে যে একটি দল ভোটের আগে আমাদেরকে টাকা দিচ্ছে, দলটির বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসতে পারে যে তারা হয়তো টাকা দিচ্ছে ভোটের জন্য, এরকম ভাবে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। যারা সেখানে হয়তো বিকাশ নাম্বারটি দিচ্ছে তার কাছ থেকে যদি যারা এই স্ক্যামাররা টাকা হাতিয়ে নেয়, তখন কিন্তু তারা আবার বিভ্রান্ত হবে যে আমরা তো দলের জিনিসটা বিশ্বাস করে সেখানে নাম্বারটা দিলাম। তো এই জিনিসগুলো আরও তীক্ষ্ণভাবে আপনারা নজর রাখছেন এবং একই সাথে কাউন্টার করছেন। ধন্যবাদ তামারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ধরনের গুজব এবং অপতথ্যের যেই ফ্যাক্ট চেক করে যে ধরনের সবশেষ হালনাগাদ তথ্য, সঠিক তথ্যগুলো পেতে যমুনা টেলিভিশন এবং ডিসমিস ল্যাবের সাথে থাকুন। এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, যেখানে সহকর্মী তিতুমির অপেক্ষা করছেন। আহমেদ রাজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা বেশ কিছু জানতে পারলাম যে তথ্যগুলো নিয়ে আসলে নির্বাচনের আগে যেভাবে ছড়াচ্ছে সেটার জন্য দারুণ একটা আয়োজন। এবং এরই সাথে শেষ করছি আমাদের ইলেকশন 2026-এর এই ঘন্টার আয়োজন। আবার পরবর্তী ঘন্টায় ফেরা হবে, সাথেই থাকবেন।